দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। লাইফ এন্ড বিউটিতে আমরা কথা বলি সৌন্দর্য নিয়ে, লাইফস্টাইল নিয়ে এবং সেই সাথে যারা তারকা আছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমরা আমাদের মাঝে অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসলে আমাদের এই সৌন্দর্য বিষয়ক যে সমস্যাগুলো হয় সেগুলোর সলিউশন দিয়ে থাকেন। সেই জায়গা থেকে তিনি স্টার। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান, চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম ইউ কবির চৌধুরী স্যারকে। স্যার কেমন আছেন? ভালো। স্যার, যেটা বলছিলাম যে আপনার যে প্রফেশন বা এই যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি অথবা চর্মরোগ অথবা আমাদের সৌন্দর্য বর্ধনের যে বিষয়টা, এখানে আপনি একজন স্টার। সো প্রথমে স্যার জানতে চাই যে অনেক ব্যস্ত থাকতে হয় আপনাকে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে মানুষজন আসে, এবং এর আগের বার যখন আপনি এসেছিলেন তখন আমরা কথা বলছিলাম চর্মরোগ, যেটা কিনা খুবই অ্যালার্মিং এবং খুবই ছোঁয়াচে, স্ক্যাবিশ নিয়ে আমরা কথা বলছিলাম। তো স্যার, স্ক্যাবিশ তো একটা মহামারী আকার ধারণ করেছে ইতোমধ্যে, আমরা এটা নিয়ে অনেক জায়গায় অনেক কথাবার্তা দেখছি। এছাড়া স্যার আরেকটা বিষয়ও খুব বেশি অ্যালার্মিং ভাবে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সেতি রোগ। স্যার, একটু জানতে চাইছি যে যে স্ক্যাবিশ এবং সেতি রোগ এছাড়া আর কি কি বিষয় নিয়ে আপনার কাছে রোগীরা আসছেন এবং এটার আসলে সলিউশন কি? স্ক্যাবিস এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে ঘরে ঘরে স্ক্যাবিস। আচ্ছা। তো স্ক্যাবিস একটা অতি সংক্রামক রোগ, কারণ পাশাপাশি বসলে একজনের কাছে এটা পরজীবী, সার্কারপ্রি স্ক্যাবি নামে একটা জার্ম, এটা একজনের শরীরে যেতে পারে, কারণ এটা একটা দৃশ্যমান, কিন্তু এটা কিন্তু ব্যাকটেরিয়া না, এটাকে বলে পরজীবী বা ইক্টোপ্যারাসাইট। ও নিজেই মুভ করতে পারে। তো এই জন্য পরিবারের সবার একসঙ্গে হয় এবং অসহ্য চুলকানো হয়। রাতে চুলকানোর যে ঘুম হয় না, তো রাতে যদি চুলকানো হয় তো বুঝতে হবে তার স্ক্যাবিস কিনা। ছোট ছোট ফুসকুড়ি দানা হয়, ওই দানা হলে এবং সেটা শরীরের সব জায়গায় তো হয় না, এটা শরীরের ভাঁজে শুরু হয়, আঙ্গুলের ফাঁকে শুরু হয়, পরে সারা শরীরে ছড়িয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, শুধু মুখে হয় না, কারণ এখানে ব্লাড সার্কুলেশন বেশি। আর মাথায়, পায়ের তালু, হাতে তালু তো হয় না, বিকজ চামড়াটা শক্ত, ওরা চামড়া বেদ করে ভিতরে ঢোকে, সেই জন্য শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় হয়। কিন্তু যেহেতু বড়দের চামড়া শক্ত থাকে, আবার ছোট শিশুর পায়ের তলায় হতে পারে এবং মাথায় হতে পারে, খুব খুব কম। তো এটা হলো একটা সংক্রমিত চর্মরোগ। আর অসংক্রমিত চর্মরোগ আজকাল দেখা যাচ্ছে সেতি রোগের প্রবণতা অনেক বেড়ে গেছে। জি স্যার। অনেক মানুষ আসেন, দেখা গেলো যে পরিবারে নাই, তো পরিবারে নাই, তারপর অনেকে আশ্চর্য কেন হইলো, পরিবারেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা তো তাই জানতাম স্যার যে সেটি হচ্ছে জেনেটিক না, জেনেটিক তাহলে হয়তো আদম আলাইহিস সালাম তো আমার তাদের সন্তান, তো ওনার কি সেই রোগ ছিল না? অতএব একজন পরিবারে আরম্ভ করতে হবে। বলা হয় 70%, 80% পারিবারিক হইতে পারে, 10% হইতে পারে, সম্পূর্ণ সব কিছু জেনেটিক তা না। তবে এটা একটা অটোইমিউন জেনেটিক ডিজিজ। আবার স্ক্যাবিস জেনেটিক ডিজিজ না, এটা একদম ছোঁয়াচে। 99% এটা একজন থেকে আরেকজনে হয় এবং অনেকটা মহামারীর মতো আমাদের। কারণ আমি গতকালকে চেম্বারে এক ভদ্রলোক আসেন, আশ্চর্য হইলেন যে আমার কেন খুশপাচ্ছরা হবে, আমি এত ধনাঢ্য ব্যক্তি বা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমার স্ত্রী মোটামুটি পা মাটিতেই পড়ে না, সবসময় মানে কার্পেটে থাকে। তো উনি বসা থাকা অবস্থায় দেখাইলাম যে 8 জন চর্মরোগ, তখনই স্ক্যাবিস নিয়ে আমার কাছে আসলেন। দেখালাম এই আমরা বসে আছি কয়জন, 8 জন রুগী, আপনারা 2 জন, 10 জন, এই 10 জনের মধ্যে সবারই চর্মরোগ, এই স্ক্যাবিস অনেক বেশি হচ্ছে। এই জন্য দরকার সামাজিক সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইটাই দরকার। আমাদের প্রিভেনশন বেশি দরকার ট্রিটমেন্টের আগে। তাই আমরা প্রিভেন্ট করবো রোগকে, অর্থাৎ হওয়ার আগেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাইলে কিন্তু সার্কাপ্রি স্ক্যাবি হবে না। সমাজে যে একজনের হয়, বাড়িতে একটা বাচ্চার হলে বাচ্চাকে ভালো করে ট্রিটমেন্ট করা হবে, তাদের দূরে দূরে রাখবে, যা তার খুলে দিবে না, দেখা গেলো বাচ্চারা ভালোই, সমাজের সবাই। আর স্ক্যাবিসের সবচেয়ে বড় ভয় হলো বাচ্চাদের বারবার স্ক্যাবিস হলে তাদের কিডনি রোগ হতে পারে। এটা এজিএন নামে একটা রোগ হয়, একের গোমোনেফ্রাইটিস। তো সেই জন্য একটা বাচ্চার যখন স্ক্যাবিস হবে, অতি শীঘ্র তার ট্রিটমেন্ট করানো অতি প্রয়োজন। বাচ্চারা আসলে একটু বেশি রিস্কি পজিশন, ওরা অনেক বেশি রিস্কি, এবং বাচ্চাদেরই সবার আগে হয়। স্যার, সেতি রোগের আসলে কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আচ্ছা, ইন্টারেস্টিং। সেতি রোগ হলো মানব ইতিহাসের প্রাচীনতম রোগ। আগে এটা শ্বেতকুষ্ঠ বলা হইতো। অনেকে ধারণা ছিল কুষ্ঠরোগ আর শ্বেত রোগ একই জিনিস, কিন্তু না, সম্পূর্ণ ভিন্ন। কুষ্ঠরোগের সংক্রমিত চর্মরোগ, আর সেতি রোগ হলো একটা অটোইমিউন ডিজিজ, এটা একটা ইমিউনিটি কমের জন্য হয়, আলাদা রোগ। তো এটা যদিও প্রায় ইতিহাস রোগ, অনেক সময় গাছের পাতা টাতা অনেক খেতে আগের দিনে। তো এখন এত বছরও এটা কোনো ফলপ্রসূ চিকিৎসা ছিল না। মাত্র 5-7 বছর আগেই FDA অ্যাপ্রুভেল একটা ওষুধ আসছে, যাকে জ্যাক ইনহিবিটর নামে একটা গ্রুপের ওষুধ। এটা কিন্তু বলে যে স্পেসিফিক, এটার কারণ হলো যে আমাদের যে কোষ আছে মেলানোসাইট, এটার কার্যকারিতা কমে যায় ওই ওষুধ দিয়ে কার্যকারিতা। আগে যেমন স্টেরয়েড ইউজ করতাম, আজকাল স্টেরয়েড না, ওই জ্যাক ইনহিবিটর যে ওষুধটা, এটা দিয়ে অনেক ভালো, অনেক রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে।
অনেকের ধারণা সেতী রোগ ভালো হয় না, কথাটা সম্পূর্ণ ঠিক না। অনেকের ভালো হয় না, ঠিক আছে, অনেকের ভালো হয়। তো কারো কারো দেখা যাচ্ছে অপচিকিৎসার কারণে অনেক বেড়ে যায়, এবং যখন 2/3 বেশি হয়ে যায় সাদা, তখন কিন্তু এটা আর ভালো হইতে চায় না। তখন অনেক সময় আমরা বলি পুরা শরীর সাদা করে দেওয়া হয়। আচ্ছা, মানে এটা আসলে কার শরীরে কিভাবে আসলে রেসপন্স করছে, কারণ এটা শরীর ইমিউনিটির ব্যাপার, প্রতিরোধ ক্ষমতার ব্যাপার। তো যার প্রতিরোধ ভালো থাকে তার শীত, আর রোগের বয়স যদি কম হয় আর রোগীর বয়স কম হয়, তাইলে সেতী রোগ তাড়াতাড়ি ভালো হয়। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে আসলে কার উপরে কিভাবে জিনিসটা কাজ করছে। স্যার, আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই, এবং আপনাকে পেলে যেটা হয় আমাদের অনেক প্রশ্ন বেরিয়ে আসে, আর দর্শকরা তো থাকেই সাথে। স্যার, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা একটা আজানের বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটা আজানের বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি লাইফ অ্যান্ড বিউটিতে, এবং আমরা কথা বলছিলাম কবির চৌধুরী স্যারের সঙ্গে ত্বকের নানান সমস্যা নিয়ে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের যা বলার সেটি আপনারা বলবেন, অথবা জানতে চাইলে সেটি জিজ্ঞাসা করবেন, এবং অবশ্যই যখন কথা বলবেন তখন টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে রাখবেন। স্যার, আমরা কথা বলছিলাম স্কিনের নানান ধরনের ডিজিজ নিয়ে বা চর্মরোগ নিয়ে। আমরা আরও বিষয়ে কথা বলবো। ইতিমধ্যে আমাদের সাথে একটি ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার যেটা জানার অথবা জিজ্ঞাসা করবা সেটি করবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্যারকে সালাম, আপনাকেও সালাম। স্যার তো আসলে আমাদের কাছে হিরোর মতন। আমার বাচ্চাকে অনেকবার দেখানো হয়েছে, তো খুব ভালো মানে কাজ হয় স্যারের ওষুধে। তো আমার বোনের ছেলে, ওর বয়স হচ্ছে 11 বছর। ওর যেটা সমস্যা হয়েছে, ওর মাথায় নির্দিষ্ট 3টা জায়গায় খুশি মতন হচ্ছে, মানে আর কোনো জায়গায় না যে সারা মাথায় হচ্ছে তা না, 3টা জায়গায় হচ্ছে একটু গোল মতন করে, যেটা আসলে মানে একটু অস্বাভাবিকই লাগছে এরকম। তো ওকে অন্য কিছু তো দেওয়া হয় না, সপ্তাহে 3 দিন বেবি শ্যাম্পু দিয়েই মাথাটা ক্লিন করা হয়। তো এইটা কি কোনো প্রবলেম নাকি খুশকি, আমি এটা ঠিক বুঝতে পারলাম না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার বোনের বাচ্চার যেটা এই বয়সটা 11-9 পরেই শরীরে কিছু অ্যান্ড্রোজেনিক হরমোন হয়, যেটাকে আমরা বৈসন্ধিক্ষণ বলি। তখন যে হরমোন হওয়ার কারণে সেবামটা বেড়ে যায়, সেবাম বাড়ার কারণেই খুশকি হয় মাথায়। তো খুশকিটা বিভিন্ন ধরনের হতে পারে। প্রথম হতে পারে যে এটা কিছুই না, বৈসন্ধিকের খুশকি, যেটা আপনি চলে যাবে। তবে যেহেতু 3টা নির্দিষ্ট জায়গা আছে, এটা কিন্তু এটাকে সেবোসোরিয়াসিস অনেক সময় বলে, সোরিয়াসিস হয়। তবে দেখতে হবে যে খুশকি উঠানোর পরে যদি রক্তক্ষরণ হয়, সামান্য রক্তক্ষরণ, বুঝতে হবে এটা হয়তো সোরাইসিস দিকে যাচ্ছে। তো এই জন্য আপনার ট্রিটমেন্ট যেটা করছেন, শ্যাম্পু খুবই ভালো। শ্যাম্পুর সঙ্গে আপনি যদি চান, ওকে একটা হালকা 1% হাইড্রোকর্টিসন স্টেরয়েড অথবা মোমেটাসন ফিউরেট স্টেরয়েড খুব হালকা, এটা মাঝে মাঝে ব্যবহার করবেন। আর পরবর্তী যদি 2 সপ্তাহের মধ্যে দেখা যায় ওষুধ ব্যবহারের পর আবার হয়, তখন ডার্মোস্কোপি নামে একটা টেস্ট করে কনফার্ম করা যাবে এটা খুশকি নাকি কোনো রোগ। রোগের পর যদি চিকিৎসা প্রয়োজন, খুশকির চিকিৎসার প্রয়োজন নেই, ওর জন্য বেবি শ্যাম্পুই যথেষ্ট। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার যা জিজ্ঞাসা করবার বা জানবার। খলিলুর রহমান, রিটায়ার করছি। আমার তো স্যারের সাথে মানে আমাদের ক্রনিক আর্টেকেরিয়া হয়েছে। এখন আমি তো ডাক্তার দেখাইছি, 16 বছর ফেজ্জো খাইছি, কিন্তু কমতেছে না। এখন ডাক্তার স্টেরয়েড দিয়েছে। এখন ডাক্তার প্রফেসর রকনুদ্দিন স্যার বলছে জলিয়ার দিতে যদি না কমে। এই ব্যাপারে একটু জিজ্ঞেস করবো তাহলে। আচ্ছা, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া যে রোগটা আপনার, এটা ক্রনিক আর্টিকেরিয়া, একটা দীর্ঘমেয়াদী আর্টিকেরিয়া। তো অ্যান্টিহিস্টামিন হলে একমাত্র, আপনি ফ্যাক্সও খাচ্ছেন, একটা জায়গায় 2টা জায়গায় 3টা খেতে পারেন। স্টেরয়েড এর জন্য খাবেন না, কারণ স্টেরয়েড উড্রল রিবাউন্ড হবে। আপনি স্টেরয়েড খেলে কমে যাবে, উড্র করার পর রিবাউন্ডে আবার হবে। তবে যেটা আপনাকে বলছে, যেটা জৌলিয়ার অমালিজুমাব, অমালিজুমাব এক ধরনের, এটাকে বলা হয় বায়োলজিক্স। অমালিজুমাব খুবই ভালো। তো অমালিজুমাব আপনাকে দিতে হবে যদি আপনার আইজি লেভেল বেশি থাকে। আইজি লেভেল নর্মাল থাকলে কিন্তু খুব বেশি কাজ করবে না, কারণ এটা করে কি আইজি মেডিয়েটরটাকে ব্লক করে দেয়, যাতে হিস্টামিন রিলিজ না হয়। তো এবং অমালিজুমাব এখন পৃথিবীতে বলা হয় এই যেটা ইউরোপিয়ান কংগ্রেস, যেটা প্রতি বছরই হয় বিভিন্ন জায়গায় ইউরোপের। তো গত বছর, আগের বছরও বলা হয়েছে যদি তোমার ক্রনিক আর্টিকেরিয়া থাকে, আইজি বেশি থাকে, নাম্বার 1 ট্রিটমেন্ট, নাম্বার 2 and 3, অর্থাৎ পর্যায়ক্রমে ট্রিটমেন্ট যদি ধরা হয়, নাম্বার 1 ট্রিটমেন্ট ইজ অমালিজুমাব। অমালিজুমাবের প্রবলেম হলো দাম,
এক নম্বর। 2 নম্বর হলো এটা আপনাকে বারবার দিতে হবে। প্রথমে 2 সপ্তাহে সপ্তাহে, পরে মাসে মাসে 150 বা 300 মিলিগ্রাম দিয়ে এটাকে একটা সময় পর্যন্ত, হয়তো আমার যে রুগীরা আছে, আমার একজন রুগী কালকে চেম্বারে এসেছিলেন, উনি প্রায় 5 বছর আগে দিয়েছেন এবং 5 বছরের মধ্যে ওনার কোনো আর্টিকেরিয়ার হয় নাই অমালিজুমাব দিয়ে। এটা ভালো চিকিৎসা, এটা আপনি দিতে পারেন। যদি রোকন বলে থাকে, রোকনকে বললেন যে আমিও বলছি যে এটা দেওয়া একটু ভালো, তাইলে আপনি কোনো সমস্যা নিঃসন্দেহে দিতে পারেন। এমন কোনো সাইড এফেক্ট অমালিজুমাবের নাই। বা জলিয়ার যেটাকে বলা হয়, অমালিজুম হলো তার ট্রেড কমার্শিয়াল নেম হলো আপনাকে যেটা বললো রুকন, আর এটা অমালিজুম হলো তার জেনেরিক নেম, জলিয়ার হলো বাংলাদেশের নাম। ধন্যবাদ স্যার। আরেকটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফোনটা কেটে গেছে। স্যার, একটু চুল নিয়ে কথা বলতে চাই। এখন দেখা যাচ্ছে যে একটা সময় পর্যন্ত আমরা জানতাম যে বয়স হলে চুল পাকবে বা চুল তখন পাকে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক কম বয়সী বাচ্চাদেরও এখন দেখা যাচ্ছে যে চুল পেকে যাচ্ছে অথবা এই হোয়াইট হেয়ার তাদের হচ্ছে। এটার কারণটা কি স্যার এবং সমাধান কি? আচ্ছা, 1 নম্বর হলো যে এই চুল পাকা, চুল তো বয়সে পাকার কথা, কিন্তু এই যে পাকে, যারা ক্যানাইটস বলা হয়, 2-4টা চুল পাকতে পাকতে অনেক বেশি পেকে যায়, বাচ্চাদেরও পাকে, এর এক্সাক্ট কারণ এখনো জানা যায় না। তবে যদি চুল পাকার প্রবণতা বাড়তে থাকে, তখন টেস্ট করে দেখতে হবে চুল পাকার সঙ্গে সঙ্গে চুল সঙ্গে ওই জায়গার চামড়া সাদা হয় কিনা। এটা কি সেতি রোগের লক্ষণ নাকি শুধুমাত্র লিউকোট্রিকিয়া? লিউকো মানে সাদা, ট্রেকিয়া মানে চুল। তো এতে একদিন কোনো চিকিৎসা ছিল না, বলতে আমরা কোনো ইদানিং কিছু ওষুধ আসছে লাগানোর এবং খাওয়ার, তো ওরা দাবি করে ভালো কাজ করে, তবে 15 থেকে 45 বয়স হইতে হবে, এর মধ্যে এটা করতে হবে। তার আগেও করা যাবে না, পরেও করা যাবে না। এটা 15 থেকে 45, 15 টু, মানে এটা মেনার্কি টু মেনোপজ, মেয়েদের ব্যাপারে যেটা বলে। তো এটা আমরা ব্যবহার করতেছি, খারাপ না, ভালোই কাজ করে। তো চিন্তার কোনো কারণ নাই, অল্প বয়সে চুল পাকবে। চুল না পড়লেই হলো, চুল থাকলে পাকার একটা ব্যবস্থা করে, কিছু না করে রং তো করা, কোনো একটা সলিউশন বের করা যাবে। স্যার, একটা ফোন আছে, আমরা ফোনটা নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার যা জিজ্ঞাসা করবা সেটি করবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্যার, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমি স্যার বসুন্ধরা থেকে বলছি, আমার নাম সারা। আজকাল স্যার আমরা সবাই কিন্তু সৌন্দর্যটাকে অনেক বেশি উপভোগ করি এবং আমরা সবাই কিন্তু চাই যে আমরা কেউ যেন বুড়িয়ে না যায়, সবাই যেন স্যার ইয়াং থাকি। তো সেক্ষেত্রে আমি আমার কিছু বন্ধু বান্ধবদের দেখি ওরা অনেক স্যার কক থ্রেড করছে। তো স্যার এটা আসলে স্যার কতটুকু কার্যকর? কিন্তু আবার আমি ওদেরকে একটা জিনিস খেয়ালও করছি, ওরা এই স্যার থ্রেড করে, কক থ্রেড করে কিন্তু স্যার ওরা বেশ ভালোই লাগছে ওদেরকে। স্যার, আপনি কি বলবেন, আপনার মতামত কি? আসলে স্যার যাদের বয়স 50 পেরিয়ে গেছে বা 40 পেরিয়ে গেছে, তাদের জন্য কি স্যার এই কক থ্রেডটা প্রয়োজন আছে? এই মানে আমাদের স্কিনটাকে আমরা কি করে স্যার টান টান রাখবো? আচ্ছা, এটা কিন্তু আজকালের ব্যাপার না। কুইন নেফারতিতি, যিনি মিশরের রানী ছিলেন, তিনি, আর আমাদের ভারতের রানী ছিলেন নূরজাহান। তো এর সবাই কিন্তু মমতাজ মহল নামে পরিচিত, সবাই কিন্তু সৌন্দর্যের জন্য ওনারা দুধ দিয়ে গোসল করতেন, দই মাখতেন। এগুলি সবই কিন্তু এখনকার যে এস্থেটিক, এটারই পূর্বে তাই ছিল। এবং আপনি যেগুলি বলছেন, কক্স বলেন, ফিলার বলেন, বা আজকাল থ্রেডিং করা হয়, সবই, এবং এগুলি কিন্তু করা কোনো খারাপ না। তবে প্রথম প্রশ্ন হলো কারে দিয়ে করাবেন, কোথায় করাবেন। আপনার রোলস রয়েস গাড়ি আছে, এখন যদি এমন ড্রাইভারকে দেন, ওস্তাদের সাগরেদ দিয়ে দিয়ে, তাহলে ড্রাইভার তো অ্যাক্সিডেন্ট করবে। তো সেই অ্যাক্সিডেন্ট যাতে না হয়, একটা ভালো এস্থেটিকে যাবেন, দেখবেন যে কে ভালো এস্থেটিক কাজ করে, তার মাধ্যমে করাবেন। এটা আমি আপনাকে উপদেশ করি 45-50 বয়সে অবশ্যই করাবেন, 15-16 বছরে কিন্তু করবেন না। এটা করবেন 45-এর পরে, মেনোপজ যখন হয় বা মেনোপজ হয়ে গেছে মেয়েদের জন্য, এটা করবেন। ছেলেরাও আজকাল করে, তবে এটা আমি উপদেশ দিই সবাইকে, এটা যেন করে। আর বেশিরভাগ ঢাকা শহরে আমার ছাত্রছাত্রীরাই করে, এবং এর মধ্যে অনেক ভালো আছে, অনেক নতুনও আছে। তো আমি আপনাকে বলি যে আপনি জানবেন কে ভালো করে, সেখানে আপনি করেন, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। তবে বারবার করতে হইতে পারে। হ্যাঁ স্যার, একটু জানতে চাচ্ছিলাম এটা লঞ্জিভিটিটা আসলে কত? এটা ডিপেন্ডস অন কী ধরনের ম্যাটেরিয়াল দিবে। যেমন আগের দিনে আমরা যেটা ফিলার করতাম, ফিলার দেওয়া হইতো, তো ফিলার দেখা যেত ফিলারের যে ম্যাটেরিয়াল, এটা অ্যাবজর্ব হয়ে যায়, আবার করতো। ইদানিং কক যেটা বলছে যে মিক্সড ফিলার দেওয়া হয়, এটা আবার অনেক দিন থাকে। যেমন বটক্স কি একটা বোটুলিনাম টক্সিন, একটা ব্যাকটেরিয়ার টক্সিন, এটা দিলে স্কিন টান টান হয়, খুঁজটা থাকে না, এটা একটা ওই স্কিনের প্যারালাইজ করে। তো এটা কয়েকবার দিতে হয়। অতএব না হলে হয় কি, পরের বারে 1 বছর পরে দেখা গেলো আগের চেয়ে বেশি বুড়ি লাগে, তো সেই জন্য বা বুড়ো লাগে, সেই জন্য এটা বারবার করতে হবে। তো আগে থেকে প্রস্তুতি নিতে হবে হাজব্যান্ডকে, বা নিজে যদি পয়সা রোজগার কোনো সমস্যা নাই, তাকে আগের থেকে ঠিক করতে হবে যে আমার কিন্তু এটা বারবার করতে হবে। তো হাজব্যান্ড স্বাভাবিক মানে খুশি মনেই টাকাটা দিবে, যেহেতু ওয়াইফকে অনেক সুন্দর লাগবে, এবং তার চোখের সৌন্দর্যের জন্য সে কিন্তু টাকাটা খরচ করবে। এবং এটা কোনো নিরর্থক খরচ না, এটা একটা ভালো খরচ। খুব চমৎকার বলেছেন স্যার। আমার মনে হয় সব স্বামীরা যদি শুনে নেন তাহলে বউদের জন্য বেশ উপকার হয়। স্যার, আরেকটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি।
দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা জানবার সেই প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি গুলশান থেকে মৌটুসি বলছি। আমি স্যারের কাছে জানতে চাইছি যে স্যার আজকাল ইয়াং জেনারেশনের যে বিশেষ করে 18-19 বছরের ছেলেদের চুল পেকে যাচ্ছে, আর একটা সমস্যা স্যার খুব ইয়াং জেনারেশনের চুল পড়ে যাচ্ছে স্যার। তো আমার ছেলের ক্ষেত্রে আমি বলবো, আমার ছেলের বয়স এখন স্যার 23 বছর, 24 চলছে। আমার ছেলে কিন্তু স্যার অনেক চুলি পেকে গেছে, স্যার এটা নিয়ে কি করণীয় স্যার? ধন্যবাদ আচ্ছা, আপনাকে। প্রথম হলো চুল পাকার কথাই বলছেন, যখন আমরা করি কি চুল পাকা যখন দেখি তখন ওই চুলটা নিয়ে এটাকে আমরা মাইক্রোস্কোপে টেস্ট করে দেখি যে এই চুলটা পাকলো কি কারণে, কোনো লোকাল কজ আছে, তখন মেলানিনটার পজিশনটা দেখা যায়। এটা টোটালি অ্যামেলানোটিক, মানে কোনো মেলানিন নাই, একদম সাদা। গোড়ার থেকে আমরা চেষ্টা করে দেখি যদি গোড়ায় থাকে দেয়ার ইজ চান্স অফ এটা অনেক। এই যে বাচ্চাদের চুল যেটা 23 বছর বয়স, তো 8-9 বছরে পাকলে দেখা যায় এটা অটোমেটিক কালো হয়। এরকম অনেক ধরনের মানুষের দেখা যাচ্ছে চুলটা অটোমেটিক কালো হয়ে যায়। তো এখন একটু আমি বলছিলাম এই কথাটাই, আপনি শুনছেন কিনা, যে 15 থেকে 45 বয়সে কিন্তু আজকাল খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ দুইটাই আছে। Solution আপনার আছে। ছেলে সলিউশন আছে, আপনি ওর জন্য ওষুধ ব্যবহার করতে পারে, খেতেও পারবে। দুইটা বড়ি আছে, 2 ধরনের 2 রঙের, এটা খাবে আর লাগাইতে পারবে। তাতে অনেকের কিন্তু উপকার পাচ্ছে, অনেকের চুল কালো হচ্ছে, এবং আশা করি আপনার ছেলেরও এটা যে উপকার হবে যদি এই ট্রিটমেন্টে যায়। তবে কারণটা নির্ণয় হতে হয়, যদি চুল পড়ে তখন এই বয়সে চুল পড়ার কারণ হলো হরমোন, অ্যান্ড্রোজেন হরমোন যাদের বেশি হয় অ্যান্ড্রোজেন, তাদের চুল পড়ে। অথবা যারা ফ্যাটি ডায়েট বেশি খায়, আবার যাদের Fast ওজন food। বেশি, তাদের হইতে পারে বিকজ অফ দি লিপিড প্রোফাইলের কারণে চুলের গোড়াতে অনেক তেল হয়, ওই জন্য চুলটা পড়ে যায়। আগে আসলে কারণটা find out করতে হবে আমাদের। ওইটা ফাইন্ড আউট করতে হবে কারণ, তারপর ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট একদম নাই তা ঠিক না। ধন্যবাদ স্যার। আরেকটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে আপনার যা জানবার সেটি জানবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি, টিভির ভলিউমটি কমাবেন। আসসালামু আলাইকুম, আমি সেলিম বলছিলাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমার কি প্রশ্ন ছেলের করবেন? যে হাতের তালুতে এবং পায়ের তালুতে এই চামড়া উঠে যাচ্ছে। ঘামে কিনা হাত? চামড়া উঠে যাচ্ছে। জি, আপনার ছেলের হাত ঘামে কিনা? হাত ঘামে। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর হইল যে যখন ঘামে, তখন ঘামে কি কারণে ঘামে? আমাদের হাতের তালু, পায়ের তালুতে, শরীরের বিভিন্ন জায়গায় একটা গ্ল্যান্ড থাকে, ঘর্মগ্রন্থি বলা হয়, ঘামের গ্রন্থি। এই গ্রন্থির কারণে ঘাম বেশি হয়। যখন ঘাম হয়, ঘামটা পুরাটা বের হয় না, সেই ঘামটা আটকে থাকে, এবং আটকে থাকার ফুসকুড়ি ছোটো ছোটো হয়, এবং যখন শুকিয়ে যায় ওই ফুসকুড়িটার থেকেই চামড়া ওঠে। তো দুইটা জিনিস করতে হবে, তাকে একটা অ্যান্টিপার্সপিরেন্ট একটা লোশন পাওয়া যায়, লাগাবেন, আর সঙ্গে সঙ্গে একটা স্যালিসিলিক অ্যাসিডের সম্বলিত কোনো হালকা স্টেরয়েড লাগাবেন, তখন চামড়াটাও কমে যায়, ঘামও কমে যাবে। এটার ভালো ওষুধ পাওয়া যায়। ঘামটা যদি অনেক বেশি হয় তখন আমরা আইন্টোফোরেসিস নামে একটা প্রসিজিওর করা হয়, অথবা বটক্স ইঞ্জেকশন, যেটা আমার সৌন্দর্য দেয়, বটক্স ইঞ্জেকশন দেওয়া হাতে এই ঘাম কমানোর জন্য। অতএব ঘাম কমানোর জন্য ওষুধ পাওয়া যাচ্ছে, এবং খাওয়ার জন্য প্রকাইন নামে একটা ওষুধ দেওয়া হয়, এটাও আছে। অতএব হাত ঘামা এবং চামড়া ওঠার দুইটাই ওষুধ আছে, আপনি চিকিৎসা করলে ছেলেটা ভালো হয়ে যাবে। স্যার এবার আমি আর ফোন নিচ্ছি না, এবার আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে। সুন্দর থাকতে হলে, ভালো থাকতে হলে ওভারঅল আসলে আমাদের লাইফস্টাইলটা কতখানি ডিপেন্ড করে এর উপর, এবং স্যার আপনার সিক্রেট একটু জানতে চাই। স্যার আপনি কি কি মেনটেন করেন ফিট থাকার জন্য? প্রথম হলো একটা মানুষের লাইফটা ডিসিপ্লিন হইতে হবে, সময়, টাইম ঠিকমতো, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক ম্যান হেলদি ওয়েলথ ইন ওয়েজ, খুবই একটা জরুরি কথা। সময় মতো ঘুমাবে, সময় মতো উঠবে, 1 নম্বর। 2 নম্বর খাদ্যাভ্যাস, খাওয়াটা ঠিকমতো করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, নট ইমব্যালেন্স ডায়েট। সমপরিমাণ প্রোটিন, তার কার্বোহাইড্রেট, তার ফ্যাট সবই খেতে হবে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এবং আজকাল এই কারণে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক হেলথ ফুড পাওয়া যায়। অর্থাৎ আমরা অনেক সময়, যেমন চুলের জন্য বায়োটিন দরকার, বায়োটিনটা কিন্তু আমাদের খাদ্যে খুব কম, সেই জন্য আমরা ওই বায়োটিন সাপ্লিমেন্ট খেতে পারি। সাপ্লিমেন্ট খেতে হবে, এটা হলো খাওয়ার ব্যাপার। আর অভ্যাসের মধ্যে প্রথম কথা হলো একটা মানুষকে পরিশ্রম করতে, কায়িক পরিশ্রম। স্যার সাপ্লিমেন্ট যে আমরা খাই, এই সাপ্লিমেন্টটা আসলে আমাদের কত দিন পর্যন্ত খাওয়া উচিত? আমরা কি সারা জীবন খেয়ে যাব নাকি? আচ্ছা, লাইফ লং কোনো সমস্যা নাই, কারণ একটা মানুষের ম্যাগনেসিয়াম দরকার, তার ক্যালসিয়াম দরকার, লাইফ এটা তো শরীরের একটা
শরীরের উপাদান, তাই এটা কোনো ওষুধ না, এটা খেতে হবে, কোনো সমস্যা নাই। তার বায়োটিন দরকার, খেতে হবে। যেমন ভিটামিন ডি, সাংঘাতিক আজকাল ভিটামিন ডির অভাব দেখা যাচ্ছে, মানুষের ভিটামিন ডি নাই। তার কারণ এখন তো আমরা রোদ্রে বসি না, উঠানে বসি না, আমরা রোদ্রে হাঁটি না, আর ওই কারণে দেখা যাচ্ছে তার শরীরে কোনো রোদ থেকে ভিটামিন ডিটা বা এটা পাচ্ছি না। খাওয়ার মধ্যে ভিটামিন, কেউ গোড়া মাছ খায় না, পুঁটি মাছ খায় না, ছোটো ছোটো মাছ কেউ খাচ্ছে না। তারপরে আমাদের আগে দেখছি আমাদের মা দাদিরা তারা কী করতেন, নানিরা কী করতেন, ওই মুরগির হাড় চিবিয়ে খেতেন, তার মধ্যে ভিটামিন ডি থাকে। আজকাল এটা কিন্তু কেউ খায় না, এটা স্টাইল, কাঁটা চামচ দিয়ে ওটা খাওয়ার সম্ভাবনা। তো এই জন্য প্লাস ভিটামিন ডির অভাব অনেক বেশি। তো এইগুলি সাপ্লিমেন্ট কিন্তু সবকটাই, তবে ভিটামিন ডি বাচ্চারা বেশি খাবে না। যদি ভিটামিন ডি বেশি খায় তো ওদের তাড়াতাড়ি বোনের অসিফিকেশন বন্ধ হয়ে ওরা ডোয়ার্ফ হয়ে যাবে, বেশি বড় হবে না, লম্বা হবে না। সেই জন্য ব্লাড চেক করে তার ভিটামিন ডি যদি কম থাকে, 30-এর নিচে, 10-এর নিচে, 20-এর নিচে, তখন সে খাবে। যখন এটা 40 হয়ে যাবে, 50 বা হবে, তখন আর খাবে না। তো এইভাবে সাপ্লিমেন্টও অনেকগুলি, যেমন B12, অনেকে অ্যানিমিয়া দেখা যায়, B12, তো B12ও খেতে হয়, কিন্তু পরিমিত পরিমাণে খাবে, লাইফ লং খাবে, কিন্তু প্রয়োজন না হলে খাবে না। ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আসলে, এটা ডক্টরের প্রেসক্রিপশন, নিউট্রিশনের প্রেসক্রিপশন, নিউট্রিশনিস্ট যারা আছে তাই ডক্টরের কাছে যাওয়ার দরকার, নিউট্রিশনের কাছে যাবে, আর হেলথ ওয়েলনেস থেকে যাবে। তো এই জন্য আমাদের এই যে খাদ্যাভ্যাসের পরে গেলো পরিশ্রমকে একটা নিয়মিত একটা ব্যায়াম করতে হবে। সেই ব্যায়ামের মধ্যে আজকে ট্রেডমিলে করা যায়, অত মাঠে হাঁটা যায়, অত পার্কে হাঁটা যায়, রাস্তায় হাঁটা যায়, হাঁটার চেয়ে বড় ব্যায়াম নাই। তারপর হলো অনেকে বলে যে আমি তো হাঁটতে পারি না, তো চাইলে তুমি যোগ ব্যায়াম করেন, শুয়ে যোগ ব্যায়াম করেন, অথবা আপনার মেডিটেশন করেন। এই যে জিনিসটা সকালে এটা ব্যায়াম করা অত্যন্ত। আমার প্রশ্ন হলো আমি কি করি? আমি যেটা করি, আমি এখন রুটিনলি, আমার টাইম অনেক কম, টাইম পাই না, সকালবেলা 8টা থেকে 10টা আমি জিমে গিয়ে প্রথম ট্রেডমিল করি 15 মিনিট, 20 মিনিট, কখনো আধা ঘন্টা। তারপর আমার হাঁটুর এক্সারসাইজ করি, আপার বডি, লোয়ার বডি, বিভিন্ন মেশিনের মাধ্যমে এক্সারসাইজ করি। তারপরে কতগুলি ব্যায়াম আছে যেগুলি যোগ ব্যায়াম, সেগুলি আমি করি। আবার কখনো কখনো সকালবেলা উঠে আমি মেডিটেশন করি। মেডিটেশন মানে শীতল আয়ন, তখন মনটা ঠান্ডা হয়, তখন এটা করি। তো অতএব এই যে ব্যায়ামগুলি অত্যন্ত প্রয়োজন। এক নম্বর খাদ্যাভ্যাস, তারপর শরীরের। আমি অনেককে প্রশ্ন করি, এই প্রশ্ন হয়তো আর থাকবে না, যে রিক্সাওয়ালায় দেখছেন চুল পড়তে, রিক্সাওয়ালায় দেখছেন সে পেট বড় না, কারণ তারা অনেক কায়িক পরিশ্রম করছে। কিন্তু এখন কিন্তু রিক্সাওয়ালাদের কায়িক পরিশ্রম চলে যাচ্ছে, তারা ব্যাটারির উপর রিক্সা চালাচ্ছে, এখন রিক্সা আর চালায় না, রিক্সা চলে। তো অতএব এই জিনিসটা থাকবে না। অতএব মাঠে ঘাটা যারা কাজ করে, একজনে প্রশ্ন করছিল যে আগের দিনে মানুষ এত খাইতো, তারপরে এত খাওয়া দাওয়া করতো, যা গোশ মাংস কি ভোজন বিলাসী ছিল, তাদের তো ওজন বাড়তো না, তারা তো হেঁটে চলাফেরা করতো। আমাদের গ্রাম থেকে যাওয়ার কোনো পরিচয় ছিল না, 4 থেকে 5 মাইল হাঁটতেই হবে সবাইকে। তো এইরকম হাঁটার ব্যাপার ছিল, গ্রামে কোনো রিক্সা ছিল না, মানুষ হাঁটতো। তো এখন তো হাঁটার নাই। হাঁটা একটা ভালো ব্যায়াম, কোনো যন্ত্র লাগবে না, কোনো ক্লাব মেম্বারশিপ লাগবে না, হাঁটবে, রাস্তায় হাঁটবে, ঘাটে হাঁটবে, অথবা পার্কে হাঁটবে। পার্কে হাঁটার উপকারিতা হলো, পার্কে আমরা কী করি, আমরা হাঁটতে অক্সিজেন বেশি দরকার। পার্কে গাছ কিন্তু অক্সিজেন কী করতে ছাড়তেছে, কার্বন ডাইঅক্সাইড দরকার, তখন সিম্বায়োসিস হয়, গাছের সঙ্গে আমাদের সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। তো এইটা খুবই ভালো, হাঁটা একটা ব্যায়াম। তো অতএব এই জিনিসটা। তারপরে আমি আবার সাঁতার কাটি, সুইমিং করি। সুইমিংয়ের মতো বড় ব্যায়াম নাই, সুইমিংয়ের ব্যায়াম, পানির মধ্যে সাঁতার কাটা, এনজয় করি আমি। অতএব কাজটা এনজয় করতে হবে। আমি ব্যায়ামও এনজয় করি, আমি আমার যেটাও এনজয় করি। এবং খাওয়ার ব্যাপারে আমি খুবই অল্প খাই, সকালে 2টা আটা রুটি খাই, সঙ্গে ভাজি খাই, 1টা বা 2টা ডিম। আর দুপুর 11টার সময় আমি 5টা থেকে 7টা মিল খাই, কিন্তু অল্প অল্প, একটু পরিচ খাই এই দুপুর 11টার সময়। আবার আসরের সময় 1 কাপ চা খাই বা কফি খাই, তার সঙ্গে 2টা বিস্কিট। রাত্রে হয়তো 1 বাটি 1 পিস রুটির সঙ্গে একটা এই কর্ন স্যুপ খাই, বা যে কোনো স্যুপ খাই। আর দুপুরে আমি এই 2 থেকে 3 চামচ ভাত খাই, তার সঙ্গে ভেজিটেবল, ফিশ অর মিট। একদম প্রপার আসলে হেলদি লাইফস্টাইল বলতে যেটাকে বোঝায় সেটাই আপনি করেন। এবং আমার মনে হয় যে দর্শকদের কাছেও আমরা এটা বলতে পারি, এত ব্যস্ততার মাঝেও যেহেতু আপনি মেনটেন করতে পারেন, বাকি সবাই আসলে মেনটেন করতে পারবেই, এটা আমরা মেনে নিচ্ছি। স্যার, আমাদের সাথে একটা ফোন আছে, শেষ ফোন আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে প্রশ্ন সেটি করবেন। জি দর্শক আপনার, জি আমরা, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি। আমি ডক্টর কবি চৌধুরী স্যারের অনেক পুরান একটা পেশেন্ট। বলেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি স্যারকে আপনার 14-15 বছর আগে থেকেই দেখাই। স্যার অনেক ভালো একটা ডক্টর আমার জানা মতে আর কি। হ্যাঁ, আমি স্যারকে একটা প্রশ্ন করবো। স্যার, আমার সোরিয়াসিস, সোরিয়াসিসের ইয়ার জন্য আমি 2 বছর যাবত আপনাকে আমি দেখাচ্ছি না। আপনি যে আগের ওষুধগুলো দিতেছেন, আমি ওই ওষুধগুলো ইদানিং খাওয়া বাদ দিচ্ছি। আমি মাঝে মাঝে হ্যালোভেট ওয়েনম্যান এবং সোনেটা ক্রিম, আর মাথার জন্য আপনার ডার্মোসলুশন, এটা ইউজ করি। ইউজ করলে ভালো হয়,
আবার আগের মতোই হয় স্যার। আর অন্য একজন আমাকে একটা পরামর্শ দিল, কালিজিরার তেল দিতে স্যার। আমি কালিজিরার তেল আপনার শরীরে ইউজ করতেছি, ইউজ করার পরে আমার শরীর হচ্ছে কমতেছে। এই ক্ষেত্রে কালিজিরার তেল ইউজ করলে কি আমার কোনো ক্ষতি হবে কিনা এটা জানতে চাচ্ছি। আর স্যার আমি এখন কি আপনি আমাকে চিনবেন স্যার, দেখলে আমি একদম আপনার অনেক পুরান একটা রোগী স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে এখন কি খাওয়া দাওয়ার কোনো বাসকুস করবো কিনা আমাকে প্লিজ একটু বলে হেল্প করুন স্যার। মোটামুটি আপনার রোগের ধরনে মনে হচ্ছে এটা রিল্যাপসিং ডিজিজ, মানে হলো এটা মেবি সোরিয়াসিস। আপনারা হেলোবেট যেহেতু লাগাচ্ছেন, তবে কোনো স্টেরয়েড বেশি দিন লাগানো ঠিক না, চামড়া পাতলা হয়ে যাবে। আপনি এইভাবে অনিয়মিত ওষুধ ব্যবহার করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। আমার কাছে না আসতে পারলেও আপনি আশেপাশে ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি এতদিন স্টেরয়েড ব্যবহার করতে পারবেন না, না করেই ভালো। আর ডাক্তারকে মাঝে মাঝে দেখাইতে হয়। আর এতগুলি ওষুধ খাচ্ছেন, ব্যবহার করছেন, আপনার কিন্তু ওই চর্বি পরিমাণ দেখতে হবে, আপনার লিভার ফাংশন দেখতে হবে, আপনার কিডনি ফাংশন দেখতে হবে, এগুলি করাবেন। কালিজিরার তেল অনেক রোগের মহৌষধ, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। যে পরিমাণেই খান আপনি এটাকে হাব্বে আসওয়াদ বলে আরবিতে, এ নিয়ে কোরআন শরীফে আছে যে এটা ভালো ওষুধ, এটা ব্যবহার আপনার করতে হবে। হাদিসে আছে বিশেষ করে। তো এই যে কালিজিরার তেলটা, এটা কিন্তু খারাপ কিছু না, আপনি খেতেও পারেন, এই বিচিটা লাগাইতেও পারেন। কালিজিরার তেল অধিক পরিমাণে খেলে কোনো ক্ষতি নাই, কারণ যেটুকু প্রয়োজন কাজে লাগবে বাকিটা বেরিয়ে যাবে। যেহেতু এটা হার্বাল জিনিস, এটা কোনো সমস্যা নাই, এটা ব্যবহার করার কোনো বাধা নেই, এই জন্য প্রেসক্রিপশন লাগবে না, কোনো টাকাও লাগবে না কারো কাছে। ধন্যবাদ স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে একটু ছোট করে বলবেন যে আমরা আসলে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এবং সুন্দর থাকার জন্য বেসিক কি মেনটেন করব? প্রথম হলো মানুষের মন হলো শরীরের চালিকা শক্তি। মনটা সবসময় খুশি রাখতে হবে এবং সবসময় হ্যাপি থাকতে হবে। হ্যাপিনেস ইজ এ মেডিসিন। হ্যাপি থাকার জন্য সবসময় পরিমিত আহার করবেন, ব্যায়াম করবেন এবং মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। সবাইকে ভালো মনে করতে হবে, নিজে ভালো থাকতে হবে। নিয়মিত ঘুম অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। 6 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমাইতে হবে এবং ঘুমটা হইতে হবে সেফ ঘুম, যে ঘুমটা রাতে ঘুমাইলে হয়, দিনে। কারণ রাতের ঘুম হইলে আসল ঘুম, দিনের ঘুম। কারণ মানুষের শরীরে মেলাটোনিন রাতে বাড়ে, তখন মানুষের অবসাদ আসে, ঘুম আসে। দিনে কিন্তু মেলাটোনিনটা কমার কারণে অ্যান্ড্রোজেন বেশি হয়, তখন ঘুমটা ভালো হবে না। তাই রাত্রে, এবং অনেকে বলে আজকের বাচ্চারা কমপ্লেন করে 2টা 3টায় ঘুমায়। 2টা 3টা রাত্র না, তো সকাল, কারণ 12টার পরে এম হয়েছে যায়, অ্যান্টি মেরিডিয়ান। তো অতএব ঘুমাইলে 11টা 59-এর মধ্যে ঘুমায় যাবে এবং সকাল 6টা 7টার মধ্যে উঠে যাবে। এইভাবে যদি কেউ মেনটেন করতে পারে এবং হেলদি ফুড খাবে এবং সব কিছুর মূলে হলো মনটাকে ঠিক রাখতে হবে। মনটা ঠিক রাখতে হবে, মানুষের প্রতি বিদ্বেষ থাকবে না, এবং উচ্চস্বরে কথা বলবে না। আজকাল দেখা যাচ্ছে প্রবণতা হবে উচ্চস্বরে কথা বলে, নিম্নস্বরে কথা বলবে। এই জিনিসটা যদি হয় তাহলে হেলদি লাইফ লিড করলে অবশ্যই প্রত্যেকটা মানুষ সুস্থ ভালো থাকবে। মেডিটেশন করবে, ব্যায়াম করবে, এগুলি খুবই প্রয়োজন মানুষের জীবনে। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই পরিমিত আহার করবে এবং সব কিছুই পরিমিত খাবে। ফল খাবে, শাকসবজি খাবে, সঙ্গে সঙ্গে মাংস খেতে হবে, মাছও সব কিছু খাবে। আল্লাহ দুনিয়াতে যে খাওয়া দিয়েছেন নিয়ামত, এই নিয়ামত উপভোগ করবে এবং নিয়ামত খুবই ভালো। অক্সিজেনপূর্ণ জায়গায় থাকবে। ঘুমের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, পরিমিত ঘুমাইতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। এবং আপনি স্যার যখনই আসেন আমি আমার প্রশ্নগুলো করতে পারি না, কারণ এত বেশি আপনার যারা ভক্ত রয়েছেন বা যাদের আসলে সমস্যা রয়েছে তারা এত বেশি আপনার কাছ থেকে জানতে চায়। অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং সব সময়কার মতো ATN বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে স্যার অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দেশের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হয় এবং এই জন্য ATN অনেক বেশি ধন্যবাদ জানাই এবং অনেক প্রোগ্রাম করি, ATN অনেক টিভিতেই করি, তবে এইগুলি অনেক উপকার আসে মানুষের। ধন্যবাদ স্যার। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করছি আমাদের আজকের এই এপিসোড থেকে আপনারা বেশ উপকৃত হয়েছেন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের পরিবারকে যত্নে রাখুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।